দীপুমণি তার নতুন যে ট্রেন্ডটা চালু করেছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেখানে রাজনীতি করার সুযোগ ছিল না সেখানে বাধ্য করেছেন বা বিভিন্ন ভাইস চ্যান্সেলরদের আপনার ছাত্রলীগের কমিটি করার জন্য। যদি অফিসিয়াল চ্যানেলে টাকাটা নিয়ে আসেন তাহলে আপনাকে এনজিও ব্যুরোর মাধ্যমে ক্লিয়ারেন্স নিয়ে এনওসি নিয়ে টাকাটা ছাড় করতে হবে। এখন আপনি যদি ধরুন এইভাবে না খেয়ে এইভাবে খান তাহলে বিষয়টা তো কোনো ট্রেস থাকবে না। তাদের বক্তব্য সঠিক, আমি বলবো আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা সঠিক বক্তব্যই রেখেছেন, কারণ কাগজপত্রে তো কোনো আপনার নমুনা নাই, তো কিসের ভিত্তিতে বলবেন? তিনি সেই কথাটাই তুলে ধরেছেন যে এনজিও ব্যুরোর মাধ্যমে কোনো টাকা পয়সা আসেনি। দেখুন, আমি এই যাবৎ 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নানান পদে দায়িত্ব পালন করেছি। আমার আলমা মাটার ঢাকা বিশ্ববিদ্যালয়, সশস্ত্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি বিউপি, মুগ্ধ যেখানে পড়াশোনা করতেন, তারপর আবু সাইদের বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। এখন যেটা আমি বলবো পরিষ্কার যে বিউপি তে কোন রকমের রাজনীতি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদের জন্য অ্যালাউড ছিল না, তো সেটা এক্সেপশন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরই ছিল রাজনীতি সকল পর্যায়ে, আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল, যদিও আইনত বলা ছিল রাজনীতি করা যাবে না, কিন্তু সেখানে ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিল। এবং আপনার 4 বছর ধরে আমি যখন এই উত্তরের বাতি ঘরে আপনার পোস্টেড ছিলাম, প্রতিদিনই দেখতেন পত্রপত্রিকা আমাকে, আমার সম্পর্কে লেখা হতো যে আমাকে পাওয়া যায়। এখন এইটা উদ্দেশ্যমূলক ভাবে কেন করা হতো? এর কারণ ছিল যে আমি শিক্ষামন্ত্রী দীপুমণির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম, এক, ওনার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম অ্যাজ সিটিং ভাইস চ্যান্সেলর। দ্বিতীয়ত, ছাত্রলীগের যিনি প্রেসিডেন্ট ছিলেন সেই সময়, তুষার, তার নামে আমি চাঁদাবাজির অভিযোগে তাজহাট থানায় ডায়েরি করেছিলাম, মামলা করার জন্য উদ্যত হয়েছিলাম। তো ন্যাচারালি এই গার্ডস তো সবাই দেখাতে পারবে না। আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার আমল, এবং তখন আমি এই দুটি রকম আইনত বিরুদ্ধাচরণের অবস্থান নেওয়াতে আমাকে কিভাবে আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা যায়, একই তথ্য একই জিনিস বারে বারে, যে আমাকে পাওয়া যায় না। এখন আমি অফিস টাইমের পরে আমি ন্যাচারালি সেখানে কেন থাকবো, আমি তো দারোয়ান। এইসব বিষয়গুলো অপ্রাসঙ্গিক ভাবে সামনে নিয়ে আসা হয়েছে। এবং আপনার আমি আমাদের স্নেহভাজন মোল্লা রহমতুল্লাহ যে বক্তব্যটা রেখেছেন তার সপক্ষে আমি বলবো যে ছাত্রলীগের দৌরাত্ম্য ছিল সীমা পরিসীমাহীন, এবং এই ব্যাপারে গাইডেন্স প্রদান করতেন শিক্ষামন্ত্রী দীপুমণি। দীপুমণি তার নতুন যে ট্রেন্ডটা চালু করেছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেখানে রাজনীতি করার সুযোগ ছিল না সেখানে বাধ্য করেছেন বা বিভিন্ন ভাইস চ্যান্সেলরদের আপনার ছাত্রলীগের কমিটি করার জন্য। খেয়াল করেন, অন্য সংগঠন করবার সুযোগ নাই, কিন্তু ছাত্রলীগ অত্যাবশ্যকভাবে এটা করতে দিতে হবে। এই এবং যত রকমের চাঁদাবাজি আছে, যত রকমের আপনার পদ বিক্রি আছে, যত রকমের অনাচার আছে, সবকিছু কিন্তু তার পৌরোহিত্যে হয়েছে। সুতরাং আমি তো বলবো মোল্লা রহমতুল্লাহ এক বর্ণ বাড়িয়ে বলেননি, বরং কমিয়েই বলেছেন। আমি বলবো দৌরাত্ম্য ছিল আরো বেশি, ব্যাপক। আমি তার সবচেয়ে বড় সাক্ষী বাংলাদেশে। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা বিষয় জানা ছিল যে শিক্ষা উপদেষ্টাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমরা বিভিন্নভাবে জানতে পাচ্ছি। তো আপনার কি বলার আছে সেই শিক্ষা উপদেষ্টা সম্পর্কে? নতুন যিনি শপথ গ্রহণ করেছেন তিনি আমার সিনিয়র কলিগ, তার স্ত্রী আমার ব্যাচমেট, দুজনেই সম্প্রতি অবসরে গেছেন, ফুল প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করে তাদের ক্যারিয়ার শেষ করে। তার স্ত্রী রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ছিলেন এবং তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমি প্রথম ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন বিভাগে চলে যাই। এবং আমি কলাভবনের যে রুমে বসি ঠিক উল্টো দিকের রুমে তার স্ত্রী বসতেন, এবং তাদের যে গবেষণামূলক প্রতিষ্ঠান রামরু, তার অফিস ছিল সেখানে। তো ন্যাচারালি তাদের দুজনের সঙ্গেই আমার ইন্টারাকশন ছিল দীর্ঘদিনের। দুজনেই সজ্জন ব্যক্তি এবং স্পেশালিস্ট মাইগ্রেশন এবং রিফিউজিস এই বিষয়ে সেরা বিশেষজ্ঞ আমি বলবো বাংলাদেশের। আর তিনি লেখক শিবির করতেন এবং বাম ধারার যে ধ্যান ধারণা
তাতে অবগাহন করেছেন এবং করতেন, এবং আমার ধারণা এখনো সেই আদর্শ পোষণ করেন। এবং অধিকার বলে যে মানবাধিকার সংগঠনটি আছে, যার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের আদিলুর রহমান খান শুভ, সেই সংগঠনে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বা করছেন। এবং আরেকজন উপদেষ্টা যিনি সদ্য আপনার ইন্তেকাল করেছেন, জি অধিকার থেকেই দুজন উপদেষ্টা এখন অধিকার জি, এর আগে হাসান আরিফ ছিলেন, তার মৃত্যুবরণের পরে এখন আবার নতুন করে আমাদের চৌধুরী সিআর আবরার তিনি দায়িত্ব গ্রহণ করলেন। মানে অধিকার থেকে আগেও দুজন উপদেষ্টা ছিলেন, এখন আবার মানে দুজনে আছেন ওনারা, মানে 21 জন না 25 জনের মেবি ইটস এ কোইন্সিডেন্স, কিন্তু অধিকারের যেই অবদান বর্তমান এই সরকারকে ক্ষমতা অধিষ্ঠিত করবার ক্ষেত্রে তার সবচেয়ে বড় সাক্ষী আমি, কারণ আমি তো তাদের সঙ্গে দিক ধরে কাজ করেছি একই অঙ্গনে নির্বাচন নিয়ে। তারপরে আদিলুর রহমান খান শুভ্রর মা আমার শিক্ষক ছিলেন, 2 জেনারেশন ধরে তাদের আমি চিনি। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় তাদের বাড়ি, আপনার 29 মিলিয়ন ডলারের ব্যাপারে যে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এটা মানে যে ট্রাম্পের যে বক্তব্য, এই বক্তব্য কোনো মিল খুঁজে পান নাই, 29 মিলিয়ন ডলার কোনোভাবে আসে নাই। তো দেখুন, মানে এখানে শুভঙ্করের ফাঁকিটা অন্য জায়গায়। সেটি হচ্ছে এই, আপনি যদি অফিসিয়াল চ্যানেলে টাকাটা নিয়ে আসেন, তাহলে আপনাকে এনজিও ব্যুরোর মাধ্যমে ক্লিয়ারেন্স নিয়ে এনওসি নিয়ে টাকাটা ছাড় করতে হবে। এখন আপনি যদি ধরুন এইভাবে না খেয়ে এইভাবে খান, তাহলে বিষয়টা তো কোনো ট্রেস থাকবে না। মানে খুব স্থূল একটা উদাহরণ আমি দিলাম। আর আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, উনি তো বেকুব নন। মার্কিন জনগণের পূর্ণ আস্থা নিয়ে তার দল সিনেট, কংগ্রেস এবং হোয়াইট হাউসে জিতে এসছে, এবং তার মতো একজন ব্যক্তিত্ব না বুঝে দ্বিতীয়বারের মতো তিনি কিন্তু আপনার সরকার প্রধান হয়েছেন। না বুঝে এই ধরনের বক্তব্য তার দেওয়ার কথা নয়। আর তার যিনি ঘনিষ্ঠ সহচর ইলন মাস্ক, তিনি ডাউনসাইজ করতে দায়িত্ব নিয়েছেন মার্কিন প্রশাসনকে, এবং সেই ধারাবাহিকতায় ইউএসএআইডি, সিআইএ এবং ন্যাটো, এই 3 বিষয়টা নিয়ে কিন্তু তারা আপনার মার্কিন জনগণের করের টাকা যাতে সঠিকভাবে সদ্ব্যবহার হয় এবং আমেরিকা ইজ ফর দ্য আমেরিকানস, আমেরিকার স্বার্থ, জাতীয় স্বার্থ যাতে রক্ষিত হয়, সেই বিষয়টি সর্বাগ্রে মাথায় নিয়ে এ ধরনের বক্তব্য রাখছেন। এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে ডাউনসাইজ আমেরিকান গভর্নমেন্ট, সেই জন্য বলা। এবং ওখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, এবং যা কিছু বলেছেন তা চিন্তা ভাবনা করে তারা হোমওয়ার্ক করেই এই ধরনের বক্তব্য রেখেছেন। এখন বাংলাদেশ সরকারের নজরে বিষয়টা নেই, এই কারণে কেন তাদের বক্তব্য সঠিক, আমি বলবো আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা সঠিক বক্তব্যই রেখেছেন, কারণ কাগজপত্রে তো কোনো আপনার নমুনা নাই, তো কিসের ভিত্তিতে বলবেন? তিনি সেই কথাটাই তুলে ধরেছেন যে এনজিও ব্যুরোর মাধ্যমে কোনো টাকা পয়সা আসেনি।